গৌরবের আসল পরিচয় নন্দিনী আর পরশুরামের কাছে ফাঁস করলো আরাধ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী বাবিনকে বলছে যে তুই না আমার বিয়ে নিয়ে একটাও কথা বলবি না, আমি তোর মুখ থেকে আমার বিয়ে সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। পরশুরাম তখন তটিনীকে বলছে যে ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওকে দামি দামি ইম্পোর্টেড কারের কথা বলতে দাও, দামি দামি গয়নার কথা বলতে দাও। পরশুরাম তো এবার বাবিনের কাছে গেছে, বাবিনকে গিয়ে বলছে যে ওনাদের তো পয়সার অহংকারের বাইরে আর কিচ্ছু নেই, আর তো কিচ্ছু জানা নেই। দূরবীন দিয়ে খুঁজলেও না কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, কারণ পড়াশোনায় তো গো অক্ষর গরু পুরো। আমার তো মনে হয় যে আপনারা একটা সামান্য বইও পর্যন্ত ঠিক মতন পড়েননি, আর রবীন্দ্রসঙ্গীত শুনেছেন বলে তো আমার মনে হচ্ছে না। কোনোদিনও থিয়েটারে গিয়ে বাংলা নাটক দেখেছেন কিনা সেটাও মনে হয় সময় হয়নি। সময় হবে কি করে, সারাক্ষণ তো সময় দিয়েছেন ওই কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করতে, আর সেই টাকাগুলো দিয়ে দামি দামি ক্লাবে গিয়ে দামি দামি উইস্কি খেয়ে টাকাগুলো খরচা করেছেন। বাবিন তো এবার পরশুরামের কথা শুনে খুব রেগে যায়। বাবিন পরশুরামের দিকে আঙুলটা দেখিয়ে বলছে যে এই তুমি কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে ইনসাল্ট করছো। তটিনী তো এবার ছুটে যায়, বাবিনকে গিয়ে বলছে যে আর তুই তুই কি করছিস, তুই তখন থেকে পিঞ্চ করে যাচ্ছিস। ঠিক তখনই তো সেখানে সত্যজিৎ এসেছে। সত্যজিৎ এসেই পরশুরামকে বলছে যে তুমি ওর কথায় কিছু মনে করো না জামাই, আমি না তোমার জায়গায় ওদের কাউকে ভরসা করতে পারছি না। তুমি হচ্ছ সমস্ত কাজে উপযুক্ত, আর তাই আমি বারবার করে তোমাকেই সমস্ত কিছুর দায়িত্ব দিচ্ছি, কারণ তুমি কথা বলা, তোমার শিক্ষা দীক্ষা, তোমার আচরণ ব্যবহার সমস্ত কিছুর দিক থেকে তুমি সবার প্রথমে এগিয়ে। তাই এই কোম্পানির দায়িত্ব আর ইন্ডাস্ট্রির দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, ওদেরকে নয়। সত্যজিৎ তো এবার বাবিনের কাছে গেছে, বাবিনকে গিয়ে বলছে বাবিন কিপ ইওর মাউথ শাট। এবার বাবিন তো অবাক, সত্যজিৎকে বলছে যে জেঠু সমস্ত কিছু ও পাবে। সত্যজিৎ তখন সরাসরি জানাচ্ছে যে হ্যাঁ ওই পাবে, ও 100% পাবে। আয়ুষী তো এবার জেঠুকে বলছে যে এ বাবা তাহলে কি আমাদের ভাগ্যে ঠুনকো লেখা আছে নাকি। ভূমিকা তো এবার আয়ুষীকে বলছে প্লিজ তোমরা এইভাবে না ভাগাভাগি করো না। সত্যজিৎ মুখার্জি যখন সিদ্ধান্ত নিয়েছে তখন ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সত্যজিৎ তো এদিকে পরশুরামের কাছে গেছে, পরশুরামকে গিয়ে বলছে যে জামাই তুমি একদম কিচ্ছু মনে করো না, ওই বাবিন আজকে যা ব্যবহার তোমার সঙ্গে করেছে আমার ইচ্ছা করছে ওকে থাবড়ে একেবারে গাল লাল করে দিই। সত্যজিৎ তো এবার বাবিনের কাছে গিয়ে সরাসরি জানিয়ে দিচ্ছে যে বাবিন ইন ফিউচার যদি তুমি আমার জামাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো না তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু তুমি ভুলে যেও না আজ যাকে তুমি অপমান করছো দুদিন পর কিন্তু অফিসে ঢুকতে গেলে তার পারমিশন নিয়ে অফিসে ঢুকতে হবে, আর পারমিশন নেওয়ার সময় বলতে হবে মে আই কাম ইন স্যার। কি বাবিন স্যার বলবে তো? বাবিন তখন বলছে যে কি আমাকে স্যার বলতে হবে? সত্যজিৎ তখন সরাসরি জানিয়ে দেয় যে হ্যাঁ তোমাকে স্যার বলতেই হবে, কারণ ওর থেকে তুমি অফিসে অনেক নিচে কাজ করবে, অনেক নিচে। সত্যজিৎ তো আর বেশি কথা না বাড়িয়ে দীপালির কাছে গেছে, দীপালিকে গিয়ে বলছে যে যাও জিনিসটা নিয়ে এসো। দীপালি তো এবার জিনিসটা আনতে ওখান থেকে চলে যায়। কৃপণের তো মনে এবার কৌতূহল জাগে, সত্যজিৎকে বলছে যে কি আনতে পাঠালেন দাদা। ঠিক তখনই তো দীপালি সেই জিনিসপত্রগুলো হাতে করে নিয়ে এসে সত্যজিতের হাতে দিয়ে দেয়। সত্যজিৎ তো এবার সেটা এনে পরশুরামকে দিচ্ছে, বলছে এইটা নাও। পরশুরাম তো এবার অবাক হয়ে যায়, বলছে যে এটাতে কি আছে। সত্যজিৎ তখন পরশুরামকে জানাচ্ছে যে এর ভেতরে আছে সেই স্যুটটা, যেই স্যুটটা পরে কালকে তুমি অফিসে যাবে। পরশুরাম তো এবার পুরো চমকে যায়, বলছে কালকে কালকে অফিসে যেতে হবে। সত্যজিৎ তখন জানাচ্ছে যে হ্যাঁ কালকে থেকেই তুমি অফিসে যাবে, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে দেখেছি কালকের দিনটা খুবই শুভ। তবে হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি তোমার ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে কোনো কথা বলছি না, তুমি সে পাবলিক বাসে ফাসেও যেতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমার অফিসে যাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যখন কোম্পানির চেয়ারে বসার আগে দেখবে যে তোমার নেম প্লেটের গায়ে লেখা আছে চেয়ারম্যান বলে, তখন কিন্তু তোমার বেশ ভালো লাগবে। এবার প্লিজ তুমি এই বৃদ্ধকে মুক্তি দাও। বাবিন তো এবার খুব রেগে যাচ্ছে, বাবিন তো সরাসরি বলছে যে সমস্ত কিছু তা বলে এ পেয়ে যাবে, কোথা থেকে একটা রাস্তা থেকে ছেলেকে তুলে নিয়ে এসেছে। ওটিনি তো এবার রেগে মেগে বাবিনকে বলছে যে তোর স্পর্ধা কি করে হয় এইভাবে কথা বলার। বাবিন তখন জানাচ্ছে এটা আমার স্পর্ধা না, এটা আমার দাবি। আয়ুষীও তো এবার তালে তাল মেলাচ্ছে, বলছে হ্যাঁ ও দাবিটা কিন্তু করতেই পারে। ভূমিকা তখন সরাসরি জানাচ্ছে যে না, কেউ দাবি করতে পারে না। দীপালি তো এবার পরশুরামকে বলছে যে বাবা এই শ্যুটটা তোমার জন্য, ওখানে একটা ভালো শুও আছে মানে জুতো আছে, আর একটা ভালো ঘড়িও আছে, আর একটা ব্রেসলেটও আছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে আয়েশি তো টোন কেটে কেটে বলছে যে হ্যাঁ একেই বলে ভগবান জব দেতা হয় ছাপ্পার ফাড় কে দেতা হয়। কটিনি তো এবার আয়েশির কথা শুনে রেগে যায়, আয়েশির কাছে গিয়ে বলছে যে আয়েশি তুই যে কথাগুলো বলছিস না সেগুলো কিন্তু আমার বর একবারও বলেনি, আর তুই আমার বরকে একদম পিঞ্চ করে কথা বলবি না। আর আমার বর যেসব কথাগুলো এতক্ষণ আগে বললো না সমস্ত কথাগুলো একদম ঠিক কথা বলেছিল।
তটিনী তো এবার সত্যজিতের কাছে গেছে, সত্যজিৎকে গিয়ে বলছে যে ড্যাডি তুমি না ওকে একদম এইসব জিনিসপত্র দিও না, ও যেমন ওকে তেমনভাবে থাকতে দাও, ওকে ওইভাবেই অফিসে যেতে দাও। পাবিন তো আবার টোন কাটছে, বলছে জেঠু কাকের গায়ে কিন্তু ময়ূরের পালক পরিও না। ভূমিকা তো এবার রেগে মেগে বাবিনকে বলছে যে তুমি না অত্যন্ত একটা নীচ মানুষ জানো তো। বাবিন তো এবার চিৎকার করে বলছে যে ভূমিকা মুখ সামলে কথা বলো। সত্যজিৎ তো এবার রেগে যায় বাবিনের ওপর, বাবিনের কাছে গিয়ে বলছে যে বাবিন গলা নামিয়ে কথা বলো, আমার সামনে দাঁড়িয়ে একদম উঁচু গলায় কথা বলবে না। সত্যজিৎ তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে গিয়ে বলছে যে বাবা আমি তোমার কাছে হাত জোর করে বলছি, হাত জোর করছি। তবে বাবা একটা কথা আছে জানো তো, মানুষ যখন সিংহাসনে বসে না তখন তাকে রাজবেশ পড়তে হয়, আর এই রাজবেশটা সত্যি সত্যি কখনো ভিখারিকে মানায় না। আর আমি তোমার শ্বশুর মশাই হয়ে আমি তোমার কাছে বিনীত অনুরোধ করছি, এই বলে তো সত্যজিৎ যখনই পায়ে হাত দিতে যাবে পরশুরাম তো সত্যজিৎকে থামায়। সত্যজিৎ তখন পরশুরামকে জানাচ্ছে যে জামাইয়ের পায়ে হাত দিতে আমার কোনো অসুবিধা নেই, জানো তো বিয়ের সময় জামাইয়ের হাঁটুতে হাত দিয়ে কন্যা সম্প্রদান করতে হয়। তুমি তো জানো যে এটা কত আগেকার নীতি। হ্যাঁ এটা ঠিক যে আমি তোমার বিয়েটা দিতে পারিনি, সেদিন আমি তোমার বিয়েতে থাকতে পারিনি, তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, তাই জন্য আজকে আমি তোমার হাঁটু ধরছি, পা ধরছি। পরশুরাম তো এবার সত্যজিৎকে থামিয়ে বলছে যে ছি ছি এইসব একদম করবেন না। সত্যজিৎ তো তখন পরশুরামকে বলছে যে এই ড্রেস ফ্রেসগুলো পরে নিও বাবা, নইলে কিন্তু কেউ তোমাকে মানবে না, কেউ না। তোমার কিন্তু সত্যিই এই পোশাকের প্রয়োজন আছে, আমি বলছি না যে তুমি গাড়িতে যাও, তুমি অটোতে বাসেতে করে যাও, কিন্তু গেটের সামনে দিয়ে যখন ঢুকবে তখন কিন্তু ওখান থেকেই তুমি রাজা, আমার কোম্পানির মাথায় তুমি বসে থাকবে, প্লিজ তুমি আর না করো না। পরশুরাম তো অবাক, বলছে যে তাই বলে এইসব স্যুট। দীপালি তো এবার পরশুরামকে থামিয়ে দিয়ে বলছে যে এই প্রথম আমার স্বামী কোনো ঠিক কাজ করছে, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। পরশুরাম তো এবার হাত জোর করে বলছে যে কিন্তু একটা কথা আপনারা কেন বুঝতে পারছেন না, এইসব দামি দামি জিনিস না আমার শরীরে সত্যিই সইবে না। দীপালি তো এবার তটিনীকে বলছে যে এই তটিনী তুই তোর বরকে একটু বোঝা না, তোর বরকে একটু বল না। তটিনী তো এবার পরশুরামকে গিয়ে বোঝাচ্ছে, পরশুরামকে বলছে যে তুমি প্লিজ একটু রাজি হয়ে যাও না। পরশুরাম তখন এবার রাজি হয়ে যায়, সত্যজিতের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলছে যে ঠিক আছে আমি এই পোশাকগুলো পরে কালকে থেকে অফিসে যাব, কিন্তু আমি কোনো কোম্পানির প্রফিটও নেব না, আর আপনাদের কাছ থেকে কোনো মান্থলি স্যালারিও নেব না। কথাটা শুনেই তো বাড়ির সকলে পুরো চমকে যায়। সত্যজিৎ এবার পরশুরামকে বলছে না মানে তাহলে কি বিনা পয়সায় কাজ করবে নাকি। পরশুরাম তখন সত্যজিৎকে সরাসরি জানাচ্ছে যে আমি 1 টাকা করে নেব, প্রত্যেক মাসে আপনাদের থেকে 1 টাকা করে নেব, কিন্তু আমি সমস্ত কোম্পানির দায়িত্ব নিলাম। সত্যজিৎ তো এবার অবাক, বলছে আর ভিআরএস। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ ভিআরএস আমি দেব, কিন্তু তার আগে আমি একটু কোম্পানিটাকে মানিয়ে নিই, আপনাদের এই গোলক ধাঁধায় আমাকে একটু মানিয়ে নিতে হবে। এইসব বলে পরশুরাম যখনই এবার ওখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই তো পিকু আর লাট্টু সেখানে আসে। পিকু তো এবার পরশুরামকে বলছে যে আমাদের পা তাহলে শুট বুট পরে অফিসে যাবে। পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ। লাট্টু তখন পরশুরামকে বলছে কিন্তু পা তুমি ওই গাড়িতে করে ইম্পোর্টেড গাড়িতে করে যেও না, ওই বয়স্ক দাদুগুলোর মতন এইসব চড়ো না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে পরশুরাম কি শেষমেশ ডিপার্টমেন্ট ছেড়ে কোম্পানিতে জয়েন করবে, নাকি এটা পরশুরামের কোনো চাল? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।